আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আমি সৈয়দ বোরহানুল হক, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে হচ্ছে তোমাদের এসএসসির আমরা ফিজিক্স স্টার্ট করব। ফিজিক্স স্টার্ট করব, হ্যাঁ আমরা চ্যাপ্টার 1 দিয়ে স্টার্ট করব। বাট তার আগে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন টু ফিজিক্স একটা ক্লাস নিব। এখন হচ্ছে তোমরা আসলে উঠছো ক্লাস 9 থেকে, ক্লাস 9-এ তোমাদের আগে ছিল শুধু মানে সায়েন্স একটা বই। বাট 9-এ এসে কি দেখলা? 9-এ এসে দেখলা তোমরা সায়েন্সটা আরো তিন ভাগে ভাগ হয়ে গেল। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টা ভাগ হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে ফিজিক্সটা আমরা পড়াবো সামনের দিনে, বইয়ে তোমাদের কি কি পড়াশোনা করা লাগবে সেটা নিয়ে হচ্ছে যে মূলত আজকের এই ক্লাসটা। সেখানে আমরা ফিজিক্সের একটা ইন্ট্রোডাকশন দিব তোমার কাছে, যে আসলে ফিজিক্সটা কি জিনিস। তো ক্লাস শুরু করি আমরা। তো আমি যদি বলি ফিজিক্সটা হচ্ছে যে মূলত সায়েন্সের একবারে কোর পার্টটা। আচ্ছা বলো তো, সায়েন্স আসলে কি জিনিস? সায়েন্স বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, সায়েন্স হচ্ছে খুবই সহজ একটা জিনিস। তুমি একটা কোনো কিছু দেখলা, দেখে সেই ঘটনাটার পিছনে একটা রিজন দাঁড় করালা, সেটাই হয়ে গেল সায়েন্স। অর্থাৎ আমি কি বলতে পারি, সায়েন্স কি? সায়েন্স কি? সায়েন্স হচ্ছে যে রিজনিং করা, বুঝছো? তুমি কোনো কিছুর পিছনে যদি তুমি একটা রিজন দাঁড় করাতে পারো, সেটাকে আমরা বলে দিচ্ছি কি, সায়েন্স। তো ফিজিক্সও কিন্তু মূলত একই জিনিসই। কিভাবে একই জিনিসই আমরা বলি তোমাকে। আচ্ছা তাহলে আমরা একটু পিছনে যাই, পিছনে বলতে সময়ের একটু পিছনে যাই। সায়েন্সের একেবারে অগ্রযাত্রাটা হয়েছে যে আমাদের অ্যাস্ট্রোনমি ধরে। অ্যাস্ট্রোনমি কি জিনিস? অ্যাস্ট্রোনমি হচ্ছে যে মানে মহাকাশ বিদ্যা। অর্থাৎ কেউ, কোনো মানুষ দুইটা ধর লেন্সকে একসাথ করলো, একসাথ করার পর সে কি দেখলো? সে দেখলো যে আমার যে দূরের জিনিসটা সেটা অনেকটা কাছে দেখা যাচ্ছে। এরকম করার পর সে আস্তে আস্তে আকাশের দিকে দেখতেছে, আকাশের তারাগুলাকে লক্ষ্য করতেছে, গ্রহ নক্ষত্রদেরকে লক্ষ্য করতেছে, তারা কিভাবে মুভমেন্ট করতেছে, তারা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এই যে একটা মানে অ্যাটেনশন দেওয়া এগুলোর প্রতি, মহাকাশের দিকে, সেটাই হচ্ছে যে অ্যাস্ট্রোনমি। তো প্রথমে কিন্তু সায়েন্সের অগ্রযাত্রাটা সেভাবেই হয়েছে যে এই কত 400 বিসিতে, 500 বিসিতে, বুঝতেছো কত আগের ঘটনা সে আমাদের। আমরা হচ্ছে এখন 2025 সালে আসছি, তার মানে কি আমাদের 0 থেকে শুরু হয়ে 2025 সাল পার হয়ে গেছে। এখন শূন্যের আরো 400 বছর, 500 বছর আগে ওই সময় যারা ছিল কিছু মহান ব্যক্তি, তারা হচ্ছে কি এই অ্যাস্ট্রোনমির চর্চা করতো। তো এই অ্যাস্ট্রোনমির চর্চার মধ্য দিয়ে কিন্তু আস্তে আস্তে এই যে রিজনিং করার বিষয়টা, যে আমি সবকিছুর পিছনে, সব ঘটনার পিছনে একটা কারণ দাঁড় করাতে চাচ্ছি, সেই জিনিসটা উঠে আসছে। তো দেখো, তুমি তুমি হয়তো জানবো যে অ্যাটমের নাম তো শুনছো, যে একটা কোনো বস্তুকে ভাগ করতে করতে সবচেয়ে ক্ষুদ্রতম যে ইউনিটটা পাই সেটাকে বলা হচ্ছে অ্যাটম। এই অ্যাটম নিয়ে বুঝছো সবচেয়ে প্রথমে যে ধারণাটা সেটা কে দিছিলেন? সেটা দিছিলেন হচ্ছে যে একজন ফিলোসোফার, ডেমোক্রিটাস। তাহলে আমি কি বলতে পারতেছি, অ্যাটম। অ্যাটম এই যে আমার ওয়ার্ডটা, সেটাও কিন্তু আসছে যে এই ডেমোক্রিটাস নামের এই সায়েন্টিস্টটার ওয়ার্ড থেকে। উনি কখন দিছে? 400 বিফোর খ্রিস্টে। তার মানে বুঝতেছো কত আগে আমাদের সেই মানে ঈসা আলাইসাল্লামের জন্মের আরো 400 বছর আগে। ওই সময়ে উনি একটা বললো যে এইরকম যদি আমরা কোনো একটা পার্টিকেলকে ভাঙতে থাকি, ভাঙতে 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 এক সময় একটা ইনডিভিজিবল পার্ট পাবো। ইনডিভিজিবল মানে কি? যেটা হচ্ছে পরবর্তীতে আর ডিভাইড করা যাবে না, এরকম একটা পার্ট পাবো। সেই পার্টটাকেই উনি বলতেছে অ্যাটম। এই যে অ্যাটম, অ্যাটম শব্দের অর্থ কিন্তু হচ্ছে ইনডিভিজিবল, বুঝছো? এখন একটা জিনিস খেয়াল করবা, উনাকে কিন্তু আমি সায়েন্টিস্ট বলি নাই। উনাকে কি বলছি আমি? উনাকে বলছি যে আমি ফিলোসোফার। এখন বলো, ফিলোসোফার কেন বলছি, সায়েন্টিস্ট কেন বলি নাই? আমরা সায়েন্স বলতে কি জানি? কোনো কিছুর পিছনে রিজন দেওয়া। এখন আমি উল্টাপাল্টা একটা যদি রিজন দিয়ে দিই, সেটার যদি কোনো প্রমাণ না থাকে, সেটা কি সায়েন্স হবে? না, সেটা কিন্তু সায়েন্স হবে না। সায়েন্সের জন্য তোমার
অল্প কিছু হলেও তোমার প্রমাণ দেয়া লাগবে যে না আসলেই দেখো এই কারণ যে আমি বলতেছি এটার পিছনে একটা কিছু প্রুফ আছে, কিছু আমি এক্সপেরিমেন্ট করে দেখালাম যে আমার কারণটা আসলেই ভ্যালিড। কিন্তু এই যে ফিলোসোফাররা ছিল ওনাদেরকে বলা হয়তো কি দার্শনিক। দার্শনিক মানে কি জানো, ওরা হচ্ছে যে কোনো একটা ঘটনাকে খুবই ডিপলি অবজার্ভ করতো, খুবই ডিপলি অবজার্ভ করার পর তার একটা ধারণা সেটা সে মানুষের সামনে বলতো। তো এরকম আমরা হচ্ছে যে যত খ্রিস্টপূর্বের সায়েন্টিস্টদেরকে পাবো, খ্রিস্টপূর্ব বলতে কি যারা ঈসা আলাইহিস সালামের আগে জন্মগ্রহণ করছে, যাদের এই সালের শেষ সাথে বিসি আছে মানে বিফোর ক্রাইস্ট আছে, ওরা হচ্ছে যে মূলত দেখবে সায়েন্টিস্ট না, ওরা হচ্ছে কি, ওরা হচ্ছে ফিলোসোফার। যেমন আরো কারা আছে, আমাদের এরিস্টটল আছে, প্লেটো আছে, তারপর পিথাগোরাস আছে, ওনারা হচ্ছে যে সবাই ফিলোসোফার। কিন্তু তুমি বেশির বেশি ওদেরকে ম্যাথমেটিশিয়ান বলতে পারো, কিছু ম্যাথ করতো এইগুলো আর কি, বাট ওনারা কেউ সায়েন্টিস্ট ছিল না। তো পরবর্তীতে হচ্ছে যে আস্তে আস্তে আমাদের ওইখান থেকে, যেমন এই আমাদের পিথাগোরাস উনি কি করলো, ওনার এই সূত্র খুবই প্রচলিত, সবাই ইউজ করে এখন, যে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেজ স্কোয়ার, মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসের সাথে আমাদের পারপেন্ডিকুলার আর বেজের যে রিলেশনটা, তোমরা ক্লাস 8-এ পড়ছো নাকি জানি না, যদি না পড়ে থাকো ক্লাস 9-এ উঠে পড়বা। তো এই সূত্রটা দিছে আমাদের পিথাগোরাস। এরপর হচ্ছে কি দেখো, এরপর এই খ্রিস্টপূর্বের আরেকজন সায়েন্টিস্ট ছিল, ওনার নাম হচ্ছে যে এরিস্টার্কাস, বুঝছো? এই এরিস্টার্কাস সাহেব উনি প্রথম বলছে যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, বুঝছো? যদিও বলার পিছনে তেমন কোনো মানে স্ট্রং রিজন দিতে পারে নাই, স্ট্রং রিজন দিতে না পারার কারণে সেটাও একটা সময় ইনভ্যালিড হয়ে গেছে, কেউ আর সেটাকে ধারণ করে নাই। তো দেখো এরপরে আসলে কি হয়েছে, এরপরে হচ্ছে যে আমাদের আস্তে আস্তে বিজ্ঞানের উন্নতি হয়েছে, উন্নতি হতে হতে এখন দেখো আমরা সায়েন্স যেটাকে বলতেছিলাম, সায়েন্স ছিল আমাদের কি কোনো একটা ঘটনার পিছনে কিছু রিজন দেওয়া এবং সেটার পিছনে যে একটা প্রুফও দাঁড় করানো। তো ফিজিক্স হচ্ছে যে এই সায়েন্সের একবারে কোর পার্টটা, বুঝছো? সায়েন্সের যদি আমি একবারে কোর পার্ট বলি সেটা হচ্ছে যে ফিজিক্স। কেন সায়েন্সের কোর পার্টটা ফিজিক্স? সায়েন্স যেটা বলে ফিজিক্সও কিন্তু সেটা, কিন্তু ফিজিক্সকে আরেকটু মানে যদি এলাবোরেটলি বলি আমি, ফিজিক্স কি হবে এখানে, ফিজিক্স হচ্ছে মূলত ম্যাটার এবং এনার্জি, ম্যাটার অ্যান্ড এনার্জি এই দুইটা নিয়ে মূলত কাজ করে, অ্যান্ড ইন্টারেকশন বিটুইন দেম। বুঝছো? ম্যাটার আর এনার্জি এন্ড ইন্টারেকশন বিটুইন দেম বলতে কি বোঝাচ্ছি আমি, এটা হচ্ছে যে এই ধরো ম্যাটার কারা, তুমি চারপাশে যা কিছু দেখতেছো সবই ম্যাটার। আমরা ম্যাটার পড়ছি না, যে ম্যাটার কারা ছিল, সলিড ছিল, লিকুইড ছিল, গ্যাসিয়াস ছিল, তা আমাদের চারপাশে যা কিছু আছে সবই ম্যাটার। এখন এই ম্যাটারের যে যা কিছু ফেনোমেনন ঘটতেছে, অর্থাৎ ম্যাটারের যা কিছু ঘটনা তুমি চারদিকে দেখতেছো, যেমন কি আমি সুইচ অন করলে ফ্যান চলতেছে, আবার সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, তুমি হাঁটলে সামনের দিকে যাচ্ছ, আমি কথা বললে তুমি শুনতেছো, এগুলো সবকিছু হচ্ছে যে আমি কি বলবো ম্যাটারের ফেনোমেনা বলতে পারবো। অর্থাৎ ম্যাটারের যা কিছু ঘটনা ঘটতেছে সেটাই হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলোর পিছনে যে আমি একটা রিজন দিচ্ছি, সেই রিজনটাই হচ্ছে যে মূলত ফিজিক্স। অ্যান্ড এনার্জি কেন আসলো, এই ম্যাটারের সাথে কিন্তু এনার্জি রিলেটেড, কারণ এনার্জি ছাড়া কোনো কিছুই হবে না। এই যে বললাম ফ্যান সুইচ অন করার সাথে ফ্যান চলতেছে, কারণ কি যখন সুইচ অন করতেছি ইলেকট্রিক্যাল এনার্জি আমার ফ্যানে যাচ্ছে, ফ্যানে গিয়ে সেটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, যার কারণে আমার হচ্ছে ফ্যানের পাখা ঘুরতেছে। একইভাবে আমার যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, এটার কারণ কি, এটার কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে হচ্ছে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে। এটা মানে সব জায়গাতে হচ্ছে যে এনার্জি, তোমার যেখানে ম্যাটার আছে সেখানে এনার্জি আছে, বুঝছো? তো
তো এই যে রিলেশনটা ম্যাটার আর এনার্জি এবং ইন্টারেকশন বিটুইন দেম, ম্যাটারের সাথে এনার্জি যে ইন্টারেকশনটা হচ্ছে, এটা নিয়ে যত ডিসকাশন আছে সবই ফিজিক্স। তাহলে বলো আমাদের চারপাশে যা কিছু আছে, ম্যাটার আর এনার্জির বাইরে কি কিছু আছে? ম্যাটার আর এনার্জির বাইরে কিন্তু কিছু নাই, সবকিছুই হচ্ছে ম্যাটার এবং এনার্জি। তো তার মানে আমি বলতে পারি কি পুরা সায়েন্সটাই হচ্ছে যে ফিজিক্স, বুঝছো? তো এখন ফিজিক্সকে কিন্তু সামনে আরো কিছু ভাগ করা হয়েছে, যেমন ফিজিক্সের যে অংশটা হচ্ছে যে আমার কি কনস্টিটিউশন অফ এলিমেন্ট, বিভিন্ন এলিমেন্টের গঠন নিয়ে আলোচনা করে, অর্থাৎ কি অ্যাটম, মলিকিউল, আয়নস, রেডিকেলস, এগুলা নিয়ে যারা আলোচনা করে, যে পার্টটা ফিজিক্সের সেই পার্টটাকে আমরা বলতেছি কি, সেই পার্টটাকে আমরা বলতেছি কেমিস্ট্রি, বুঝছো? আমরা বলতেছি কি ফিজিক্স হচ্ছে যে সায়েন্সের কোর পার্ট, আর ফিজিক্সের একটা নির্দিষ্ট পার্টকে আলাদা করে আরো কি এক্সপ্লেইন করতেছে, আরো বেশি ডিসক্রাইব করতেছে, ওই পার্টটার স্পেশাল নাম দিছি, সেটা হচ্ছে কেমিস্ট্রি। এবং কেমিস্ট্রির আরেকটা পার্ট, কেমিস্ট্রির যে পার্টটা লিভিং বডি নিয়ে ডিলস করতেছে, তাকে আমরা বলতেছি বায়োলজি, বুঝছো? তাহলে বুঝো ফিজিক্স আসলে জিনিসটা কত ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে যে ফিজিক্স যদি তুমি না জানো, তুমি কোনো কিছুই জানবে না, কারণ ফিজিক্সেরই একটা পার্ট কেমিস্ট্রি এবং কেমিস্ট্রির একটা পার্ট হচ্ছে বায়োলজি। মজার বিষয় হচ্ছে কি, যখন তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়বা, মানে মনে অনেক জায়গায় মনে হবে না যে আসলে ওরা একই জিনিস। কারণ হচ্ছে কি জানো, কারণ হচ্ছে ফিজিক্স হচ্ছে যে তোমার 90%ই হচ্ছে যে তোমার লজিক্যাল জিনিসপাতি, মানে তোমার নিজের ব্রেইন খাটায় লজিক দিয়ে জিনিসপাতি চিন্তা করা লাগবে, তোমার সলভ করা লাগবে। এবং 10% হচ্ছে কি এখানে মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং খুবই কম। মেমোরাইজিং কি আছে বলো? তোমার বিভিন্ন ফর্মুলা মেমোরাইজ করা থাকতে পারে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন থিওরি তোমার মেমোরাইজ করা থাকতে পারে, এর বাইরে আসলে মেমোরাইজ করার কিছু নাই। 90% হচ্ছে যে বুঝার, তোমাকে বুঝতে হবে। আর ধর কেমিস্ট্রিতে যখন আমি আসি, তখন বলতে পারি কি সেখানে কেমিস্ট্রিতে প্রচুর হচ্ছে আমাদের থিওরি মুখস্থ করা লাগে এবং সেই সাথে প্রচুর কেমিক্যাল রিয়াকশনস মুখস্থ করা লাগে, যার কারণে আমরা কেমিস্ট্রিতে বলতে পারি কি 50% হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডের আর 50% হচ্ছে কি মেমোরাইজের। আর বায়োলজি সম্পর্কিত তো আমরা জানি, সবাই বলে যে বায়োলজিতে ভাই বুঝার কিছু নেই, সব মুখস্থ, বাট আছে অল্প কিছু বোঝার আছে। সেজন্য আমাদের বায়োলজিকে আমরা বলতে পারি কি 20% হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড, আর হচ্ছে আমাদের 80% হচ্ছে কি আমাদের মেমোরাইজের পার্ট। এটা হলো আমাদের ডিফারেন্সটা, বাট জিনিস কিন্তু মূলত একই। ফিজিক্সের বেসিসে কেমিস্ট্রি আসছে এবং কেমিস্ট্রির বেসিসে আমার বায়োলজি আসছে। কেমিস্ট্রি ছাড়া বায়োলজি অচল এবং ফিজিক্স ছাড়া কেমিস্ট্রি অচল। এখন বলো ফিজিক্সও কিন্তু আরেকটা জিনিস ছাড়া অচল, সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স ছাড়া ফিজিক্স অচল। এই যে ফিজিক্স আমি বললাম যে আমাদের কি প্রমাণ করতে হচ্ছে, প্রমাণ মানে কি? প্রমাণ মানে হচ্ছে যে আমার সেটা ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হচ্ছে। তা আমার ফিজিক্সে আরেকটা জিনিস কি করতে হচ্ছে, আমার ম্যাথমেটিক্যাল প্রুফ। বুঝছো? তাহলে আমার ম্যাথমেটিক্যাল প্রুফ ছাড়া কিন্তু ফিজিক্সের খালি কনসেপ্ট দিয়ে কিছু হবে না। ম্যাথমেটিক্যাল প্রুফ ছাড়া ফিজিক্স মানে ওই যে বললাম যে ফিলোসফি, সেটা তখন ফিলোসফি হয়ে যেত, সেটার কোনো প্রুফ নেই, সেটা ধারণা টাইপের হাইপোথেসিস হয়ে যেত। বুঝছো? তো যখন হচ্ছে যে আমরা ম্যাথমেটিক্যাল প্রুফকে সায়েন্সের সাথে লাগাচ্ছি, তখনই হয়ে যাচ্ছে সেটা ফিজিক্স। বুঝছো? এখন আসো ফিজিক্সের হচ্ছে আমাদের এনশিয়েন্ট ফিজিক্স ছিল, অর্থাৎ ওই যে মানে আমাদের খ্রিস্টপূর্বে বিসিতে যেসব আমাদের ফিজিক্স চর্চা হতো, যেটাকে আসলে ছিল আমাদের কি ফিলোসফি, সেটা ছিল। এরপর হচ্ছে যে আমাদের খ্রিস্টাব্দে থেকে, অর্থাৎ
ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে যেসব ফিজিক্স গুলো আসছে সেটাকে আমরা কি বলতে পারি, মিডিভাল এজ ফিজিক্স বলতে পারি। যে মধ্যবর্তী সময়ে যেসব ফিজিক্স গুলা মানে মানুষে চর্চা করছে সেগুলোর মধ্যে কি আছে, যেমন অপটিক্স আছে, অপটিক্স নিয়ে আলোচনা করছে। তারপরে আরো কি আছে, তারপরে হচ্ছে যে আমাদের ম্যাগনেট দিয়ে ডাইরেকশন ফাইন্ড করছে। তারপরে এই কপারনিকাস, উনি হচ্ছে যে সর্বপ্রথম মানে সানসেট সেন্টার, সর্বপ্রথম না বললাম না, প্রথমে হচ্ছে যে এরিস্টার্কাস নামের একজন সায়েন্টিস্টটা বলছিল যে সান সেন্টার সোলার সিস্টেম নিয়ে, কিন্তু মানে প্রমাণ ছিল না। বাট কপারনিকাস উনি প্রমাণ করে দেখাইছে। দেখাইলে কি হয়েছে, সমস্যাটা হচ্ছে যে ওই সময় যে খ্রিস্টান চার্চ ছিল, চার্চদের খুবই প্রভাব ছিল, এবং চার্চদের মতে ছিল যে, অর্থাৎ মানে বাইবেলের মতে ছিল হচ্ছে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে না, পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে। তো এই যে কপারনিকাস যখন বলল যে না, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, তখন কি হলো গেল, কথাটা কিন্তু ধর্মের বিপক্ষে চলে গেছে। অর্থাৎ ওই সময় যে চার্চ ছিল সে চার্চের বিপক্ষে চলে গেছে, যার কারণে ওইটা মানে পাবলিশ করতে পারে নাই এইসব জিনিসপাতি। বাট পরবর্তীতে গ্যালিলিও এসে আরো কত 10-15 বছর পরে উনি আরো স্ট্রং রিজন দিয়ে উনি সেগুলা প্রমাণ করে উনি এগুলা প্রকাশ করছে, যার কারণে হচ্ছে যে আমরা জানি গ্যালিলিওকে কিন্তু শেষ জীবনে সম্ভবত বিষ পান করে মেরে ফেলা হয়েছে, বুঝছো। সো অনেকে স্ট্রাগল, মানে একটা জিনিস আমি মানে বের করলাম, প্রুফ করলাম, সেটাই না, এটা আমার প্রকাশ করতেও কিন্তু এক এক সময় সায়েন্টিস্টদের অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝছো। তারপর কি গ্যালিলিওর আমরা কি জানি, গ্যালিলিওর 3 লস অফ ফলিং বডি আছে। মানে একটা জিনিসকে যখন তুমি উপর থেকে ছাড়বা সেটা যে নিচে পড়বে, এটা কিভাবে নিচে পড়বে সেটা নিয়ে 3টা ল আছে গ্যালিলিওর, সেটা জানি। এরপর আসছে যে দ্য মাইটি নিউটন। নিউটন কি করছে, নিউটন এই 1687 সালে উনি 3 লস অফ মোশন দিছে, যেখানে উনি ইনার্শিয়া নিয়ে কথা বলছে, উনি মোমেন্টাম নিয়ে কথা বলছে, উনি ফোর্স নিয়ে কথা বলছে। তো এই যে আমার সায়েন্সের মূলত একটা গ্রাউন্ড ব্রেকিং একটা কি বলবো রেভলিউশন হয়েছে, ফিজিক্সের গ্রাউন্ড ব্রেকিং রেভলিউশন হয়েছে যখন এই নিউটন আমাদের হচ্ছে যে 3 লস অফ মোশনটা দিছে। এরপরে এইটা নিয়ে কিন্তু সেই 1687 সাল থেকে একবার 1900 সাল পর্যন্ত এগুলা নিয়ে চর্চা হয়েছে, এবং এগুলাকেই পরবর্তীতে ডেভেলপ করা হয়েছে, বুঝছো। এবং মানে 1900 আগ পর্যন্ত সায়েন্টিস্টদের এমন একটা ভাবসাব হয়ে গেছে যে না, আমরা ফিজিক্সের যা কিছু আছে সবকিছু আমরা জেনে গেছি, বুঝছো। এই যে 1900-এর আগ পর্যন্ত ফিজিক্সের যেসব অগ্রগতি সেটাকে আমরা বলতেছি ক্লাসিক্যাল ফিজিক্স। বাট ঝামেলাটা বাচ্চা কোথায় জানো, কিছু ন্যাচারাল ইভেন্টকে হচ্ছে আমার ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছিল না। তার মধ্যে একটা ছিল যে আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশন কি সেটা পরে পড়বা, বাট এমন একটা জিনিসকে আমরা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছিল না। তো এরপরে হচ্ছে যে 1900 সালে আমাদের ম্যাক্স প্ল্যাঙ্ক উনি কোয়ান্টাম থিওরি দিছে। এই কোয়ান্টাম থিওরি দিয়ে পরবর্তীতে এই ইয়াটাকে ব্ল্যাক বডি রেডিয়েশনকে এক্সপ্লেন করা গেছে। পরবর্তীতে আইনস্টাইন এই কোয়ান্টাম থিওরির মাধ্যমে হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস আছে ফটো ইলেকট্রিক এফেক্ট, এগুলা কি এখন জানা লাগবে না, এগুলাকে এক্সপ্লেন করছে। তারপর আইনস্টাইনের এই যে আমার থিওরি অফ রিলেটিভিটি, দুইটা আছে, একটা হচ্ছে যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আর একটা হচ্ছে আমাদের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। দুটোটাই আসছে হচ্ছে যে আমাদের যে কোয়ান্টাম থিওরি সেটার উপর বেস করে। তাহলে দেখো 1900 সাল থেকে কিন্তু আমাদের ফিজিক্সের নতুন আরেকটা এরিয়া ডিসকভার হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের কোয়ান্টাম থিওরির মাধ্যমে। সেটা কি কোয়ান্টাম থিওরিটা কি, কোয়ান্টাম থিওরিটা হচ্ছে যে এই ধরো মানে একটা গাড়ি চলতেছে, গাড়ির যে মোশন, সেই মোশনটা হচ্ছে তুমি কি নিউটনের যে লস মোশন আছে সেটা দিয়ে ডিসক্রাইব করতে পারতেছো, কিন্তু এই যখন তুমি একটা অ্যাটমের ভিতরে চলে যাবা সেখানে যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের যে মোশনটা খুবই ভেলোসিটি বেশি ইলেকট্রনের, অলমোস্ট মানে লাইটের কাছাকাছি ইলেকট্রনের যে ভেলোসিটি। তো ওই ইলেকট্রনের মোশনটা বুঝছো এই যে ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে হচ্ছে ডিসক্রাইব করা যাচ্ছিল না। তো ওইটা ডিসক্রাইব করার জন্য কি লাগতেছে, ওইটা ডিসক্রাইব করার জন্যই লাগতেছে যে মূলত এই আমার কোয়ান্টাম ফিজিক্সটা অর্থাৎ কোয়ান্টাম থিওরিটা লাগতেছে, কোয়ান্টাম মেকানিক্সটা লাগতেছে, বুঝছো। তো ওইখান থেকে হচ্ছে ফিজিক্সের নতুন আরেকটা এরিয়া আমাদের সামনে আসছে, এবং ওইটার উপরই এখন পর্যন্ত মানে রিসার্চ হচ্ছে, আমরা নতুন নতুন প্রতিনিয়ত নতুন নতুন জিনিস পাচ্ছি।
তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মডার্ন ফিজিক্স। তার মানে 1900 সালের পর থেকে যা আসলো সেটা মডার্ন ফিজিক্স। 1900 সালের আগ পর্যন্ত যেটা ছিল সেটা ছিল যে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স। তো আশা করি আমি বুঝাতে পারছি আসলে ফিজিক্সটা কি জিনিস এবং ফিজিক্স কেন এত গুরুত্বপূর্ণ। ফিজিক্স যদি তোমার মানে ভালো মতো না মানে ফিজিক্স বললাম না যে 90% হচ্ছে লজিক এবং বুঝার জিনিস। ফিজিক্স হচ্ছে যে যতগুলা মানে সাবজেক্ট আছে সায়েন্সের সবচেয়ে ইন্টারেস্টিং, আমার কাছে অন্তত মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং এবং মজার একটা জিনিস হচ্ছে ফিজিক্স। এখানে তোমাকে বুঝতে হবে, কনসেপ্টে ভালো ক্লিয়ার থাকতে হবে, তাহলেই হচ্ছে তুমি বাকি জিনিসগুলা খুবই ভালোভাবে বুঝে যাবা, বুঝছো? তো আশা করি আমি ফিজিক্স নিয়ে একটা ইন্ট্রোডাকশন দিতে পারছি। সামনে ইনশাল্লাহ আমরা হচ্ছে যে এসএসসির ক্লাস 9-এর অর্থাৎ শুরু থেকে একেবারে ইংলিশ ভার্সনের ফিজিক্স এবং কেমিস্ট্রি, আপাতত এই দুটোটা ফিজিক্স কেমিস্ট্রি আমরা প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আমার সাথে থাকবা। ইনশাল্লাহ সবকিছুই হবে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।